আজকে তোদের ক্লাস 9-এর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, যেটা আমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে এক্সাম হবে, তার উপর ভিত্তি করে কিন্তু আলোচনা করব। এর আগে একটা ছোট ভিডিও করেছিলাম যেখানে আমরা একটা সামান্যতম ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা সেই ধারণা থেকে শুরু করে নিয়ে আস্তে আস্তে টেনে টেনে আলোচনাটাকে লেন্দি করব। তো দেখো, চতুর্থ অধ্যায়ের নাম কি বলেছিলাম? শিল্প বিপ্লব, তাই তো? তো এখানটায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিপ্লব। তো এই বিপ্লব শব্দের অর্থটা কি? বিপ্লব শব্দের অর্থ আমূল পরিবর্তন, যেটা আমরা কিন্তু গতদিন আলোচনা করেছিলাম। তাহলে শিল্প বিপ্লবটা কি? শিল্প বিপ্লবটা হচ্ছে কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে ব্যাপক উৎপাদন বা আমূল পরিবর্তন। কি বললাম? কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে ব্যাপক উৎপাদন বা আমূল পরিবর্তন। এই যে শিল্প বিপ্লবকে আমূল পরিবর্তন হিসাবে দেখেছেন যে ব্যক্তি, যে ঐতিহাসিক, তার নাম কি বলতো? তার নাম হচ্ছে হ্যামেন। হ্যামেন কিন্তু এই শিল্প বিপ্লবকে আমূল পরিবর্তন হিসাবে কিন্তু দেখেছিলেন। তাহলে বিপ্লব শব্দের অর্থ আমূল পরিবর্তন, আর শিল্প বিপ্লব কি দাঁড়াচ্ছে? কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে ব্যাপক উৎপাদন বা আমূল পরিবর্তন। আর এই পরিবর্তন হিসাবে কে দেখেছিলেন? ঐতিহাসিক হ্যামেন। এবার আমরা যেটা দেখব, শিল্প বিপ্লব এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন? শিল্প বিপ্লব শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে অগাস্তে ব্ল্যাঙ্কি। কে করেছিলেন? অগাস্তে ব্ল্যাঙ্কি। কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1837 খ্রিস্টাব্দে। আর এই শব্দটাকে জনপ্রিয় কে করেছিলেন? আর্নল্ড টয়েনবি। বোঝা গেল? তাহলে অগাস্তে ব্ল্যাঙ্কি প্রথম ব্যবহার করলেন এবং জনপ্রিয় করলেন কে? আর্নল্ড টয়েনবি, তাই তো? এবার কি হচ্ছে, কোথায় প্রথম শিল্প বিপ্লব শুরু হচ্ছে? ইংল্যান্ডে শুরু হচ্ছে, তাই তো? এবার কখন ইংল্যান্ডে শুরু হলো শিল্প বিপ্লবটা? হলো হচ্ছে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। অষ্টাদশ শতাব্দী বলতে 1701 থেকে 1800 এই টাইম পিরিয়ড। এবার কি বলছে? মাঝামাঝি, তার মানে 50-এর পর থেকে, অর্থাৎ 1760 থেকে 70 খ্রিস্টাব্দের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডে কিন্তু শিল্প বিপ্লব হচ্ছে। কেন ইংল্যান্ডে হলো? প্রশ্ন হচ্ছে কেন ইংল্যান্ডে হলো? অন্য কোনো জায়গায় তো হতে পারতো, তাহলে ইংল্যান্ডে কেন হলো? তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কাঁচামাল ছিল, বড় বাজার ছিল এবং মূলধন ছিল। এই তিনটা মেন কারণ ছিল। প্রচুর পরিমাণে কাঁচামাল ছিল, বড় বাজার ছিল এবং মূলধন ছিল। কি কি কারণে হলো? কারণ এই টাইম পিরিয়ড বা এই সময়কালে ইংল্যান্ডে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি ঘটছে। ইংল্যান্ডে কি হচ্ছে? বিজ্ঞান প্রযুক্তির উন্নতি ঘটছে। পাশাপাশি কি? শ্রমিকের সহজলভ্যতা, অর্থাৎ কৃষকরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে শহরে, তাই তো? এবার কি হচ্ছে? শ্রমিকের সহজলভ্য হয়েছে, কারণ তাদের তো কর্মসংস্থান প্রয়োজন, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? তো এবার কৃষকরা যখন গ্রামে চাষবাস করছে না, চলে আসছে শহরের দিকে, তখন তাদের কিন্তু কাজের প্রয়োজন হচ্ছে। তো ওখানে কিন্তু এবার ওরা শ্রমিক হিসাবে কিন্তু নিযুক্ত হচ্ছে। তো শ্রমিকের সহজলভ্যতা আর কি প্রয়োজনীয় মূলধন কিন্তু রয়েছে। এই সমস্ত কারণের জন্যই কিন্তু ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। আচ্ছা, প্রথম ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হলো? এটা কিন্তু 4 নাম্বার হিসাবে বা 8 নাম্বার হিসাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টু দা পয়েন্ট অ্যান্সার করে কিন্তু আমাদেরকে উপস্থাপন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আচ্ছা, এবার কি, এই যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবটা হলো, তাই জন্য ইংল্যান্ড একটা উপাধি পেল। বা ইংল্যান্ডকে কি আখ্যা দেওয়া হলো? ইংল্যান্ডকে আখ্যা দেওয়া হচ্ছে বিশ্বের কারখানা। তাহলে বিশ্বের কারখানা কাকে বলা হচ্ছে? ইংল্যান্ডকে। শিল্প বিপ্লব যেহেতু ইংল্যান্ডে হয়ে গেল, তাই ইংল্যান্ডকে বলা হচ্ছে বিশ্বের কারখানা। আর এই বিশ্বের কারখানা, এই শব্দটা কে বলেছিল? সে বলেছিল হচ্ছে ঐতিহাসিক ফিশার। আর এই যে শিল্প বিপ্লব হলো, হওয়ার ফলে কি হচ্ছে? ইংল্যান্ডে বেশ কিছু শহরের উৎপত্তি হচ্ছে। তার ভিতরে প্রধান শহর হচ্ছে ম্যানচেস্টার, যেটা কিন্তু প্রথম শ্রেষ্ঠ শিল্প শহর। তাহলে ইংল্যান্ডের প্রথম শ্রেষ্ঠ শিল্প শহর কোনটা? ম্যানচেস্টার। আর একটা শহর ছিল, সেটা কি? সেটা হচ্ছে লিভারপুল। আরও অনেক শহর ছিল, কিন্তু মেনলি আমাদের মনে রাখতে হবে ম্যানচেস্টারের কথা এবং লিভারপুলের কথা। ম্যানচেস্টার কেন? কারণ এটাই কিন্তু ইউরোপের প্রথম শ্রেষ্ঠ শিল্প শহর ছিল। বোঝা গেছে? এবার কি দেখবো আমরা? এই যে শিল্প বিপ্লবটা হলো, শিল্প বিপ্লবটা হওয়ার ফলে ইংল্যান্ডের সমাজ এবং অর্থনীতিতে কি পরিবর্তন আসলো? প্রথমে হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। যে কোনো জায়গায় কিন্তু রাজনৈতিক ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমাদের এলাকা হোক, আমাদের জেলা হোক, আমাদের রাজ্য হোক, আমাদের দেশ হোক, ক্ষমতার কিন্তু পরিবর্তন ঘটে। তো এই যে রাজনৈতিক ক্ষমতা, আগে কি ছিল? আগে কিন্তু জমিদারদের হাতে সমস্ত ক্ষমতা ছিল। এবার কি হচ্ছে? শিল্প বিপ্লবের ফলে জমিদারদের হাতে কিন্তু আর কোনো ক্ষমতা থাকছে না। কার কাছে ক্ষমতা চলে যাচ্ছে? শিল্পপতিদের হাতে, যার কাছে মানি আছে, টাকা আছে,
তাহলে জমিদারদের হাত থেকে কিন্তু শিল্পপতিদের হাতে কিন্তু রাজনৈতিক ক্ষমতা চলে যাচ্ছে। এবার অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানের তৈরি কি হচ্ছে, জয়েন্ট স্টক কোম্পানির উদ্ভব করছে। কোনটার উদ্ভব করছে, জয়েন্ট স্টক কোম্পানি। আর সবচেয়ে বড় কথা কি, এই যে শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের ফলে কি হচ্ছে, এই যুগটাকে কি বলা হচ্ছে, তো এই শিল্প বিপ্লবের সময়কালকে বলা হচ্ছে যন্ত্রের যুগ, কারণ এই সময় যন্ত্রের আবিষ্কার হচ্ছে। তাহলে শিল্প বিপ্লবের সময়টাকে কি বলা হচ্ছে, যন্ত্রের যুগ। আর শিল্প বিপ্লবের পরবর্তী যে সময়, পরবর্তী সময়টাকে বলা হচ্ছে রেলের যুগ। অর্থাৎ যন্ত্রের পরেই কিন্তু রেল চলে আসছে। শিল্প বিপ্লবের সময়কালকে কি বলা হচ্ছে, যন্ত্রের যুগ। আর পরবর্তী সময়কালকে কি বলা হচ্ছে, রেলের যুগ। এটুকু আমাদের কনসেপ্ট ক্লিয়ার। কয়েকটা নতুন শব্দ সম্বন্ধে আমাদের অবগত হতে হবে, যেটা কিন্তু আমরা এখানে পাবো। প্রথমেই পাবো হচ্ছে এনক্লোজার। এনক্লোজার বা বেষ্টনী প্রথা। এটা কি, জমি ঘিরে চাষ করার প্রথাকে বলা হয় হচ্ছে এনক্লোজার বা বেষ্টনী প্রথা। এরপরে কি আসে, ঘেটো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট প্রশ্ন হিসাবে আসে, 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে, অনেক স্কুলে কিন্তু 4 নম্বর হিসাবে কিন্তু টিকা দিয়ে দেয়। ঘেটো কি, ঘেটো হচ্ছে গরিব মানুষের বসতি এলাকা, বিশেষ করে ছোট প্রশ্ন হিসাবেই আসে। ঘেটো কি, গরিব মানুষের বসতি এলাকা। আচ্ছা, শিল্প বিপ্লবের ফলে কি 2 ধরনের পুঁজি দেখতে পাচ্ছি আমরা। কয় ধরনের পুঁজি দেখতে পাচ্ছি, 2 ধরনের। একটা কি, একটা হচ্ছে মার্কেন্টাইল ক্যাপিটাল, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল। মার্কেন্টাইল ক্যাপিটাল কি, এটা হচ্ছে বাণিজ্যে বিনিয়োগ করা পুঁজি, ব্যবসার জন্য। বাণিজ্যে বিনিয়োগ করা পুঁজির নাম কি, মার্কেন্টাইল ক্যাপিটাল। আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল কোনটা, যেটা শিল্পে নিয়োজিত পুঁজি। তাহলে মার্কেন্টাইলের ক্ষেত্রে কোন শব্দটা আসতেছে, মার্কেন্টাইলটা হচ্ছে বাণিজ্য, যেটা বাণিজ্যে বিনিয়োগ হবে। আর ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে শিল্পে নিয়োজিত হবে। তো এই হচ্ছে আমাদের শিল্প বিপ্লব সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা। তো আমরা একটা জিনিস দেখলাম, শিল্প বিপ্লব সময়কালকে কি বলা হচ্ছে, যন্ত্রের যুগ। অর্থাৎ বিভিন্ন টাইপের যন্ত্র আবিষ্কার হচ্ছে, আর এই যন্ত্রগুলোই কিন্তু অনেক কিছু পরিবর্তন এনে দিচ্ছে সে সময়ে। তো আমরা এবার দেখব যন্ত্র আবিষ্কারের কালানুক্রম, যাতে আমাদের মনে থাকে। দেখ, প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু ইতিহাসটা একটা সমস্যা কি, সাল ভিত্তিকভাবে এই যন্ত্রগুলো তাদের কিন্তু মাইন্ডে থাকে না। তোরা যদি এই ট্রিক্সটা ফলো করিস, তাহলে দেখবি অনায়াসে কিন্তু তোদের সময়কালের উপর ভিত্তি করে কোন যন্ত্র কখন উৎপত্তি হলো বা কে করলো, এটা কিন্তু মনে থাকবে। প্রথমে আমরা এই যন্ত্র আবিষ্কারের কালানুক্রমকে কিন্তু 3টি ভাগে ভাগ করব। আমি করতেই 3টা ভাগে ভাগ, যাতে তোদের সুবিধে হয়। দেখ, প্রথমে কি হবে, প্রথমে আমরা দেখব প্রারম্ভিক প্রচেষ্টা। অর্থাৎ যখন শিল্প বিপ্লব শুরু হয়নি, আমরা দেখতে পাচ্ছি 1760 থেকে 70 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়, মানে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শিল্প বিপ্লব হচ্ছে। তাহলে একটা বিপ্লব হওয়ার আগে থেকে কিন্তু তার একটা অবস্থান বোঝা যায়, কোনো ঘটনা ঘটবার আগে থেকে কিন্তু বোঝা যায় যে এই সিমটমগুলো আস্তে আস্তে মানে কোনো কিছু একটা চেঞ্জ হবে। তো আমরা দেখতে পাবো এখানে প্রথমে প্রারম্ভিক প্রচেষ্টা। এখানে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে 1733 থেকে 1760। কি বললাম, মানে অর্থাৎ শিল্প বিপ্লব কিন্তু তখন শুরু হয়নি, শিল্প বিপ্লব তখনও শুরু হয়নি। এখানে আমরা দেখবো 1733 থেকে 1760। তো প্রথমে আমরা দেখবো 1733। এই সময় দেখা যাচ্ছে কি, এই 1733 খ্রিস্টাব্দে জন কে কে জন কে কি আবিষ্কার করছে, ফ্লাইং শাটল, অর্থাৎ উড়ন্ত মাকু যাকে বলা হয়। এটা কি, কাপড় বোনার যন্ত্র। তাহলে 1733 খ্রিস্টাব্দে জন কে কি আবিষ্কার করলেন, ফ্লাইং শাটল আবিষ্কার করলেন। তার অপর নাম কি, উড়ন্ত মাকু। এটা কি ধরনের জিনিস, কাপড় বোনার যন্ত্র। এরপরে কি আসতেছে, ঠিক 1760 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি জন স্লিটন, ইনি কিন্তু তৈরি করছেন ব্লাস্ট ফার্নেস বা লোহা গলাবার চুল্লি। তাহলে 1733-এ জন কে আবিষ্কার করছে, শিল্প বিপ্লবের আগে বলছি, কিন্তু শিল্প বিপ্লব শুরু হয়নি। অর্থাৎ 1733-এ কে আসতেছে, জন কে করলো কি, ফ্লাইং শাটল এবং উড়ন্ত মাকু। আর 1760-এ জন স্লিটন, ব্লাস্ট ফার্নেস বা লোহা গলাবার চুল্লি। এই দুটা কিন্তু শিল্প বিপ্লবের আগেই তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখব সুতা ও বস্ত্র শিল্পে গতি সঞ্চার হচ্ছে। অর্থাৎ এখানে সময় পিরিয়ড আমরা দেখব 1765 থেকে 1785। অর্থাৎ শিল্প বিপ্লব কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা প্রথমেই দেখব 1765 খ্রিস্টাব্দে জেমস হারগিভস। জেমস হারগিভস কি আবিষ্কার করছে, স্পিনিং জেনি আবিষ্কার করছে। এরপরে ঠিক তার 4 বছর পরে আমরা দেখতে পাচ্ছি 1769 খ্রিস্টাব্দে দুটো আবিষ্কার হচ্ছে। 1769-এ দুটো আবিষ্কার হচ্ছে। কি কি, একটা হচ্ছে জেমস ওয়াট, সে আবিষ্কার করছে হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন। জেমস ওয়াট কি আবিষ্কার করলো, বাষ্পীয় ইঞ্জিন। আর এই ইঞ্জিনটা তৈরি করার ক্ষেত্রে জেমস ওয়াটকে সহযোগিতা করেছিলেন হচ্ছে ম্যাথু বোল্টন।
বোঝা গেল? তাহলে 1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট কি তৈরি করলেন? বাষ্পীয় ইঞ্জিন, এবং এখানে তাকে সহযোগিতা করেছিলেন ম্যাথু বোল্টন। আর একটা কি 1769 খ্রিস্টাব্দে রিচার্ড আর্করাইট। রিচার্ড আর্করাইট কি? ওয়াটার ফ্রেম, অর্থাৎ জলচালিত বুনন যন্ত্র। 1769 কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট আবিষ্কার হচ্ছে, একটা জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন আর একটা রিচার্ড আর্করাইটের ওয়াটার ফ্রেম। মাথায় রাখতে হবে এটা। এরপরে দেখবো আমরা ঠিক তার 10 বছর পরে, প্রথমে 1765 দেখলাম জেমস সার্গিস স্পিনিং জেনি, আর ঠিক 4 বছর পরে 1769 দুটো আবিষ্কার হচ্ছে, জেমস ওয়াট এবং রিচার্ড আর্করাইট এদের যে আবিষ্কারটা। এরপরে ঠিক তার 10 বছর পরে 1779-তে দেখা যাচ্ছে স্যামুয়েল ক্রম্পটন তিনি মিউল আবিষ্কার করছে। মিউলটা কি আবিষ্কার করলো? স্যামুয়েল ক্রম্পটন। মিউলটা কি? মিহি সুতো কাটার যন্ত্র, মানে ছোট 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 একেবারে মিহি করে, একেবারে মিহি সুতো কাটার যন্ত্র। আর ঠিক তার 6 বছর পরে 1785-তে এডমন্ড কার্টরাইট এ আবিষ্কার করতেছে পাওয়ার লুম, যা যন্ত্রচালিত তার। এখানে একটা জায়গায় কিন্তু গোলমাল হতে পারে। এই যে রিচার্ড আর্করাইট আর এডমন্ড কার্টরাইট, আর্করাইট কি করলেন? ওয়াটার ফ্রেম, আর কার্টরাইট করলেন কি? পাওয়ার লুম। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেক্টলি শিল্প বিপ্লবের সময়কালে যে সমস্ত আবিষ্কারগুলো হলো। এবার আমরা দেখব কি? আমরা দেখব হচ্ছে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা বিপ্লব। আমার কাছে জায়গা আছে, জিনিসপত্র আছে, আমি তৈরি করলাম, কিন্তু এটাকে যদি আমি বাজারে বিক্রি করতে না পারি বা সেই জায়গাটা বাজারে না নিয়ে যেতে পারি, তাহলে আমার এই উৎপাদন বৃথা। অর্থাৎ এখানটা আমরা কি দেখব? যোগাযোগ ও পরিবহনের ক্ষেত্রে আমরা যে টাইম পিরিয়ডটা দেখব 1811 থেকে 1851, এই টাইম পিরিয়ডটা। তার মানে এখানটায় যে আলোচনাগুলো করলাম, এখানে যে আবিষ্কারগুলো দেখলাম, ডাইরেক্টলি এই আবিষ্কারগুলো কিন্তু 1700 খ্রিস্টাব্দের ভিতরেই রয়েছে। অর্থাৎ 1733 থেকে 1785-র ভিতরে যে আবিষ্কারগুলো হয়ে গেল। আর 1800 খ্রিস্টাব্দের যে আবিষ্কারগুলো হচ্ছে, যেটা মূলত কি? যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার জন্য। তো 1811 খ্রিস্টাব্দে টেলফোর্ড ও ম্যাক অ্যাডাম, কি নাম বললাম? টেলফোর্ড ও ম্যাক অ্যাডাম এরা কি তৈরি করতেছে? পিচ দেওয়া পাকা রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করতেছে। তাহলে পিচ দেওয়া পাকা রাস্তা তৈরির যে কৌশলটা আবিষ্কার কে করলেন? টেলফোর্ড ও ম্যাক অ্যাডাম। কত খ্রিস্টাব্দে? 1811 খ্রিস্টাব্দে। ঠিক তার 3 বছর পরে 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন যেটা আবিষ্কার করলেন বাষ্পচালিত রেল ইঞ্জিন। বাষ্পচালিত রেল ইঞ্জিন কি করেছিলেন? জর্জ স্টিফেনসন। 1815 খ্রিস্টাব্দে রবার্ট ফুলটন বাষ্পীয় পোত বা স্টিমার আবিষ্কার করলেন, মানে ঠিক তার 1 বছর পরে। আর এরপরে আমরা দেখতে পাবো আরেকটা আবিষ্কার হচ্ছে 1815 খ্রিস্টাব্দে হামফ্রে ডেভি যে আবিষ্কার করছে হচ্ছে সেফটি ল্যাম্প। তাহলে 1769 দুটো আবিষ্কার হয়েছিল, আর 1815-তে দুটো আবিষ্কার হয়েছিল। বোঝা যাচ্ছে? 1815-তে কি হলো? রবার্ট ফুলটন বাষ্পীয় পথ অর্থাৎ স্টিমার আবিষ্কার করলেন, এবং হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করলেন। আর 1851-তে কি হচ্ছে? ভারতে টেলিগ্রাফ ব্যবস্থার সূচনা হচ্ছে। অর্থাৎ দ্রুত কিন্তু এখানে কিন্তু কথা বলা যাবে, এবং কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু উন্নত এখানে ব্যাপারটা রয়েছে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখব যে শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল কি নিয়ে বলতো? বস্ত্রশিল্পে। শিল্প বিপ্লব শুরু হয়েছিল বস্ত্রশিল্পে। তাই বস্ত্রকেন্দ্রিক যে যন্ত্রপাতিগুলো রয়েছে, যেমন উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, পাওয়ার লুম, এই যে যন্ত্রগুলোর কথা বললাম, এগুলা কিন্তু বস্ত্রশিল্পের জন্য। এবার কি হচ্ছে? এই যে জিনিসটা উৎপাদন হলো, এবার সেটা কি? এবার এখানে কিন্তু কারখানা চালাতে লাগবে। কারখানা চালানোর জন্য শক্তির প্রয়োজন। কারখানা চালানোর জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। আর এই শক্তিটার জন্য কি হলো? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হলো। এরপরে এই যে যে পণ্যগুলো উৎপন্ন হলো, এই পণ্যগুলোকে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু যোগাযোগ এবং পরিবহনের উপর গুরুত্ব দিব। আর যোগাযোগ এবং পরিবহনের জন্য রাস্তা, রেল, স্টিমার, টেলিগ্রাফ এগুলোর প্রয়োজন পড়লো। তাহলে এখানটায় আমরা যে সালের ঘটনাগুলো দেখলাম, এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা আমাদের মাথায় রাখতে হবে। সালগুলো কি কি আছে? একটা দেখবো 1837-এ লুই অগাস্তে ব্ল্যাঙ্কি শিল্প বিপ্লব শব্দটা প্রথম ব্যবহার করছে, জনপ্রিয় করছে আর্নল্ড টয়েনবি। আর কিন্তু এই কয়েকটার ভিতরে কি দেখা যাচ্ছে? ইংল্যান্ডে কখন শিল্প বিপ্লব শুরু হয়েছিল? 1760 থেকে 70। তাহলে এই ফার্স্ট পার্টে কিন্তু এই দুটার বেশি সাল নেই। যত সমস্ত সালের ঝামেলা সমস্ত কিন্তু আসতেছে হচ্ছে আমাদের ডাইরেক্টলি এই যন্ত্র আবিষ্কারে কারানুক্রমে। 1733-এ জন কে কি আবিষ্কার করলেন? ফ্লাইং শ্যাটেল। তার নাম কি বা অপোজিট নাম কি আছে? উড়ন্ত মাকু। এটা কি? যা কাপড় বোনার যন্ত্র। 1760-এ জন স্লিটন এ তৈরি করতেছে ব্লাস্ট ফার্নেস বা লোহা কলাবার চুল্লি। এবারে সুতা এবং বস্ত্রশিল্পের গতি সঞ্চার হলো, যেখানে আমরা পরপর সমস্ত যন্ত্রগুলো জানতে পারলাম। তারপরে পরিবহন এবং যোগাযোগ জানতে পারলাম। তো এটা গেল হচ্ছে প্রাথমিক পর্যায়ের আলোচনা। আর এখানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হিসাবে পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে এই 1733টা। জন কে
এটা কি আবিষ্কার করেছিল? আচ্ছা, এই যে 1765টা, এই যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এটা জানাচ্ছি আমি, হ্যাঁ। তারপর 1769টা, কোনো কোনো জায়গায় কিন্তু 1769 দুটা পার্টি কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। তারপরে যেটা ইম্পর্টেন্ট রয়েছে পাওয়ারলুম, মিউল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা তুই ধরতে পারিস এই যে হাম্পি ডেভিস সেফটি ল্যাম্প আর বাষ্পচালিত রেলিং বিল, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। আর টেলিগ্রাফটা কিছু কিছু জায়গায় দেখ, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এই পার্টগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই পার্টগুলো মাথায় থাকলে তোদের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। কোনো প্রবলেম আছে কারো কোথাও? প্রবলেম নেই, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে এর পরের দিন আমরা এর পরবর্তী পার্টের ভিডিও নিয়ে আসবো, এবং পরবর্তী পার্টে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলো, তাহলে অন্য কোনো দেশগুলোতে শিল্প বিপ্লব কেন হলো না, কেন বাধা সৃষ্টি হলো, যে কারণগুলোতে ওখানে শিল্প বিপ্লব হলো না। আচ্ছা, পরবর্তীতে যখন শিল্পায়ন হলো, কেন হলো, তো এই জিনিসগুলো আমাদের জানতে লাগবে। আমরা যখন জানবো তখন কিন্তু ইতিহাসটা আমাদের ভালো লাগবে। কারণ ইতিহাসটার ক্ষেত্রে কি বলতো, নাইনের ইতিহাসের ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রীদের একটা ভীতি কাজ করে। খুব কম ছাত্রছাত্রী আছে যারা নাইনের ইতিহাসকে ভালোবাসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, বাকিদের কথা বলতে পারবো না, আমি যেটা দেখেছি যে সবচেয়ে বড় সমস্যা যে তাদের নাইনের ইতিহাসের প্রতি একটা ভয় ভীতি কাজ করতেছে। ইউরোপের ইতিহাস এটা কেমন হলো, এতদিন ধরে তারা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে আসছে ক্লাস 8 অবধি, নাইনে আসে ব্যাপারটা কেমন হলো, নাইনে আসার পর থেকে ইতিহাসের প্রতি একটা অনীহা, একটা ভীতি, একটা সাল, একটা বিরক্তি কাজ করে। তো সেই বিরক্তি কিছু নাই, এটা অনেকটা ইন্টারেস্টিং জায়গা, একবার বুঝে গেলে এর মতো কোনো ইতিহাস নেই। এত ভালো ইতিহাস, এত সুন্দর ইতিহাস একটা জায়গায় কীভাবে ডেভেলপ করছে, আর আমরা সে সময় উপনিবেশ হয়ে পড়ে আছি, আমাদের ভারতবাসীরা উপনিবেশ হয়ে পড়ে আছি, আমরা অন্যের অধীনে রয়েছি আমার নিজের জায়গাতে, অর্থাৎ নিজের দেশে। কেন, কোথায় ভুল ভ্রান্তি ছিল, কোন জায়গাটা আমরা ভুল করলাম, তো এগুলো জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস। একবার যদি বুঝতে পারিস না, তাহলে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আজকের পার্ট আমাদের কমপ্লিট এখানেই হলো। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।